দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে থাকছে আমি মাহফুজ মিশু। আজকে আমাদের অতিথি বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক। মাননীয় চেয়ারম্যান, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছেন। আপনি যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেটির সঙ্গে দেশের সব নাগরিকের অধিকার জড়িত, কারণ মানুষের অধিকার মানে মানবাধিকার। সে জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার কমিশন এখন কেমন আছে? কমিশন, বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু খুব পুরনো না। অগাস্ট মাসের 2 তারিখ থেকে নতুন কমিশনের যাত্রা শুরু। তো এর মধ্যেই আমাদের পূর্বের অভিজ্ঞতা এবং পূর্বের কার্যাবলী সেগুলোকে সামনে নিয়ে আমরা আবার নতুনভাবে সেগুলোকে রিভিউ করে আমরা নতুনভাবে কার্যক্রম শুরু করেছি। আমরা ইতিমধ্যেই গত অক্টোবর মাস থেকে আমরা রাঙ্গামাটি এবং খুলনা জেলায় আমরা 2টো অফিস স্থাপন করেছি এবং আমরা আশা করছি যে আগামী 1.5 বছরের মধ্যে আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা করে অফিস আমরা করব। আমরা সারা দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি, হ্যাঁ, সেই কারণে আমরা অনলাইনে কমপ্লেনগুলোকে অভিযোগগুলোকে আমরা গ্রহণ করতে শুরু করেছি এবং আমরা আশা করছি যে আমরা একটা ভিডিও কনফারেন্সিং সিস্টেম ইনস্টল করতে যাচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘিত হলে সেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাটা এখানে বসে আমরা শুনানিটা করতে পারবো। এই যে আমরা আমাদের এগুলো কীভাবে মেসেজ আকারে সাধারণ মানুষের কাছে মোবাইলের মেসেজ দিয়ে সাধারণ মানুষকে জানানোর জন্য সেই উদ্যোগটা আমরা গ্রহণ করে থাকি। আমরা সিস্টেমটি ইনস্টল করেছি। স্যার, বাংলাদেশের মতো একটি দেশে এ ধরনের কমিশন খুব বেশি কার্যকর হওয়া কঠিন এবং সেটার জন্য যে পরিমাণ সময় দরকার সেটি আমরা পাইনি, সেটিও সত্য ঘটনা। কিন্তু আপনি আগের কমিশনের সঙ্গেও ছিলেন, সেই কমিশনের চেয়ারম্যান থাকতে মানবাধিকার কমিশন আর কিছু করুক বা না করুক, মিজানুর রহমান খান সাহেব বলতেন যে একটা আওয়াজ তোলা হয়েছিল, কমিশন বলে যে একটা কিছু আছে সেই অস্তিত্বটা মাঝে মাঝে জানান দিত। সেই আওয়াজটা কি জানি অনেক কম হচ্ছে, নাকি আপনি একটু ধীরে সুস্থে এগোতে যাচ্ছেন? না, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা যে অভিযোগগুলো, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি নতুন কমিশন বসে 6 জনের নতুন মেম্বার, যেমন যদি ধরেন আপনি গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর যে অত্যাচারটি হলো, সাঁওতালদের যেভাবে উচ্ছেদ করা হলো, এগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আমরা সারা জাতিকে জানিয়েছি। আমরা তার জন্য তদন্ত কমিশন করেছি। তদন্ত কমিশন করে আমরা তদন্ত করেছি। যেমন আমাদের প্রত্যেকের আলোকে এটা কিছু আইনজীবী তারা উচ্চ আদালতে রিট করেছে, কিছু ঘটনা কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন আমরা বলেছিলাম স্থানীয় প্রশাসনের গাফিলতি, মিসহ্যান্ডেলিংয়ের কারণে এই ঘটনাটি ঘটেছে। ওরা কিন্তু ওসিটিওকে ক্লোজ করেছে এবং অতি সম্প্রতি দেখেন উচ্চ আদালত থেকে আদেশকে এসপি সহ এন্টার সেটকে তারা প্রত্যাহার করেছে ওখান থেকে। ঠিক তেমনিভাবে আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে ঘটনা ঘটলো সংখ্যালঘুদের, সেই ঘটনাটাগুলো কিন্তু আমরা সেখানে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছি, সেখানে যে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং সেখানেও আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন এটা সঠিকভাবে ঘটনাগুলোকে হ্যান্ডেল করতে পারেনি এবং সেখানেও কিন্তু দেখেন, আমি বলবো যে সেখানেও কিন্তু মামলা হয়েছে এবং সেখানেও কিন্তু রাষ্ট্র কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। স্যার, আপনি যে দুটো ঘটনার কথা বললেন, সাঁওতালদের ঘটনাটা যদি বলি বা নাসিরনগরের ঘটনাটা যদি বলি, সেখানে আমরা দেখছি যে যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কম প্রভাবশালী, তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্ভবত সারা পৃথিবীতেই বেশি ঘটে। রাইট। প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো হ্যান্ডেল করার জন্য বা ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য যে ধরনের শক্তি বা ক্ষমতা থাকা দরকার, সেটা আইনি শক্তি, অর্থনৈতিক শক্তি, সেই শক্তির কত শতাংশ আসলে আমাদের মানবাধিকার কমিশনের আছে? মানবাধিকার কমিশনের আমাদের জনবল এবং অন্যান্য লজিস্টিক যেগুলো, সেটার আমাদের স্বল্পতা রয়েছে, যথেষ্ট স্বল্পতা রয়েছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আইনে কিছু সীমাবদ্ধতা আছে। ল এনফোর্সিং এজেন্সির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে, তাদের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগ তদন্ত করতে আইনি কিছু সীমাবদ্ধতা আছে। তো এটাকে আমরা সরাসরি তাদের বিরুদ্ধে তদন্ত করে যদি অভিযোগ করতে পারি, আমাদের ওটা অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়। তার মানে হলো স্যার, পুলিশ যদি কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায়, সেটিতে আপনারা শুধু বক্তৃতা বিবৃতি দিতে পারেন, কিন্তু সেটি তদন্ত পুলিশই করবে, তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ আপনারা করতে পারেন। সারা পৃথিবীতে কি মানবাধিকার কমিশনের এরকম অবস্থা, নাকি অন্য দেশের আইনটা কেমন, সেটা নিয়ে আপনার মতামত শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, কথা বলবো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে। আমাদের সঙ্গে থাকছে নিশ্চয়ই।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন চলতে চলতে। আজকে আমাদের অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক। স্যার, তাহলে আপনি যে দুটো কেস স্টাডির কথা বললেন আপনি দায়িত্ব নেওয়ার পরে, এই দুটো ঘটনায় কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা দেখেছি। সেটির ভিডিও ফুটেজে একাধিক টেলিভিশনে দেশি বিদেশি দেখিয়েছে। কিন্তু বিদ্যমান আইনে সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বা প্রমাণ পাওয়ার পরেও সেটি তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনের নাই। আপনি সেই ক্ষমতা চেয়েছেন সরকারের একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে দেখা করে। প্রশ্নটা হলো, এ ধরনের ক্ষমতা যদি মানবাধিকার কমিশনকে দেওয়া হোক বা না হোক, আন্তর্জাতিক প্র্যাকটিসটা কি? অন্য দেশে নিশ্চয়ই মানবাধিকার কমিশন আছে, আশেপাশের উদাহরণ যদি একটা বলেন। যেমন ধরেন ভারতের যেটি জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান কমিশন অফ ইন্ডিয়া, তো সেই আইনে এরকম কোনো বিষয়ে বলা নেই। সেখানে শুধু বলা আছে আর্ম ফোর্সের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, কারণ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে জড়িত আছে এবং তারা যেহেতু সাধারণ লোকের সাথে কোনো ব্যাপারে আসে না, সেই জন্য তাদের ব্যাপারে সশস্ত্র বাহিনীর করতে বলা আছে, পুলিশের ব্যাপারে বলা নেই। আমরা কিন্তু তদন্ত করেছি। সেটা আমরা কীভাবে তদন্ত করেছি? আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তৈরি করেছি। আমরা দেখেছি ঘটনাটা কী ঘটছে, সেখান থেকে দেখেছি যে পুলিশের সম্পৃক্ততা আসছে। আমরা কিন্তু পুলিশের এগেনস্টে কোনো কমপ্লেনের বেসিসে আমরা যাইনি। আমরা বলেছি আমরা একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, কিছু মানুষের উপর অত্যাচার করা হয়েছে, তার ভিতরে স্থানীয় কিছু সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল থাকতে পারে। তো আমরা সেখানে গিয়েছি, সেখানে যে দেখেছি আমরা স্থানীয় স্বার্থান্বেষী মহল, রাজনৈতিক সম্পৃক্ততা, ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ততা আছে, এই জাতীয় ব্যক্তিবর্গ সেখানে আছে, পুলিশের সহযোগিতা আছে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা আছে। স্যার, যদিও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গেল আগস্ট 2016 থেকে, কিন্তু আপনি তার আগে কমিশনের সঙ্গেই ছিলেন। আপনার অভিজ্ঞতা থেকে তার আগে আপনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কারা ঘটায়? এককভাবে যদি কোনো একটা গোষ্ঠীকে আপনি চিহ্নিত করেন, সেটা কি ব্যবসায়ী, সেটা কি রাজনীতিবিদ, সেটা কি পুলিশ, সেটা কি র্যাব, না কারা? সাধারণত মানবাধিকার কমিশনের ম্যান্ডেটের আলোকে যেগুলো করা হয়ে থাকে সেটা হচ্ছে পাবলিক সার্ভেন্ট যারা, তাদের ক্ষেত্রে এবং মূলত সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই দেখা হয় যে যারা মানুষের মানবাধিকার রক্ষার জন্য যাদেরকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বা জনগণের পয়সা দিয়ে যাদের বেতন দেওয়া হচ্ছে, তারা জনগণের অধিকার কতটুকু সংরক্ষণ করতে পেরেছে বা তারা নিজেরাই অধিকার লঙ্ঘন করছে কিনা। তাই সেই ক্ষেত্রে দেখা গেলে আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে আমরা প্রচুর অভিযোগ পাই। পুলিশের বিরুদ্ধে থানায় গিয়েছি, মামলা নেওয়া হচ্ছে না, বা মামলা তো নেওয়া হচ্ছে না। যারা আসামি তারা প্রভাবশালী, তারা আমাদের উপর অত্যাচার করছে, আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, আমরা পুলিশ থেকে সেই সহায়তা পাচ্ছি না। এবং এর জন্য আমরা যেটা করেছি, অতি সম্প্রতিকালে আমরা পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের, একদম শীর্ষ পর্যায়ে যারা, আইজি সাহেব ওই দিন ছিলেন না, আইজি বাদে বাকি যারা ছিলেন, এডিশনাল আইজি থেকে শুরু করে ডিজি র্যাব এবং অন্যান্য এডিশনাল আইজি ডিআইজিরা, এডিশনাল আইজি ডিআইজি এদেরকে নিয়ে আমরা একটা করেছি যে পুলিশের ভিতরে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে, পুলিশকে এটা বোঝাতে হবে। সাধারণ সিপাহি পর্যন্ত, একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পর্যন্ত তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে এটাও বলতে হবে যে যদি তারা এটাকে রক্ষার দায়িত্ব পালনের ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা। পুলিশের মধ্যে কি স্যার একটা বিষয় খেয়াল করা উচিত, যারা নন কমিশন অফিসার, যারা উইদাউট বিসিআই যারা আছে, তাদের ভিতরে কি মানবাধিকার লঙ্ঘনের প্রবণতাটা একটু বেশি? কিংবা যদি বলি যে থানা পর্যায়ে যারা কাজ করেন, অফিসার ইনচার্জ পর্যন্ত, তাদের ভিতরে কি এই সুযোগটাও বেশি কিনা? হ্যাঁ, আসলে আমাদের দেশের যাদের মানবাধিকার লঙ্ঘিত হয়, বড় দাগে যদি, মোটা দাগে যদি বলতে চাই, যাদের মানবাধিকার লঙ্ঘিত হয় তাদের ভিতরে বেশিরভাগ কিন্তু গ্রামগঞ্জের অসহায় দুস্থ মানুষদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বেশি, এবং যারা বিচার পায় না। তো এই অসহায় দুস্থ মানুষদের প্রথমে যারা থানাতে যায়, প্রত্যেকটা সারাটা দেশে এতগুলো থানা রয়েছে, তাদের প্রত্যেক একটা থানার আন্ডারে তারা রয়েছে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি থানাতে, দেখেন আগে একজন ইন্সপেক্টর ছিল, ওসি, এখন হয়তো কিছু কিছু থানাতে, মডেল থানাতে এএসপি লেভেলের লোকেরা যাচ্ছে। তো এই যে যারা ওই যে দারোগা থেকে, সাব ইন্সপেক্টর থেকে, কর্পোরাল থেকে, পুলিশের কনস্টেবল থেকে যারা উঠে আসছে, এরা কিন্তু ঠিক এইভাবে প্রশিক্ষণটা এদের পায়নি, এদের মাইন্ডসেটটা সেইভাবে ডেভেলপ করেনি। উপরন্ত সঙ্গে সঙ্গে একটা অস্ত্র পেয়েছে, অস্ত্র পেলে মানুষের মানসিকতার অন্যরকম হয়ে যায় আর কি।
তো এই সমস্ত ব্যাপারে প্রশিক্ষণ দানের জন্য বিশেষ করে ওদের জন্য একটা ট্রেনিং ম্যানুয়াল আমরা তৈরি করছি, এবং সেই ট্রেনিং ম্যানুয়ালের মধ্যে মধ্যে মানবাধিকার পার্সপেক্টিভে পুলিশকে ট্রেনিং দিয়ে কিন্তু আমাদের দায়িত্ব না, আমার দায়িত্ব হচ্ছে মানবাধিকার পুলিশ দ্বারা যে লঙ্ঘিত হচ্ছে সেই জায়গাটা, সেটার জন্য আমরা পুলিশের সাথে কথা বলেছি। রাষ্ট্রের সব নাগরিকের মানবাধিকার নিশ্চয়ই সমান। আপনি খুবই নিশ্চয়ই আমাদের মতো আপনিও খুবই পরিচিত ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে, এবং এই ঘটনাগুলোর ক্ষেত্রে দেখে আমরা সবগুলোর ঘটনা বা ঘটনার পটভূমিটা একই রকম, যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আসামি ধরেছে, সেই আসামিকে নিয়ে অন্য আসামির সন্ধানে যায়, যাওয়ার পথে গুলি করে, সেই আসামিটি মারা যায়। পুলিশের কেউ সেই সব ঘটনায় মারা যায় না, কেউ গুরুতর খুব বেশি আহতও হয় না। ফলে এইটা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন কিনা? ডেফিনেটলি এটা মানবাধিকারের চরম লঙ্ঘন, এবং এই কথা কিন্তু আমরা প্রতিবার আগেও বলেছি। এগুলোর ক্ষেত্রে আমরা বলি যে এগুলো পুলিশের দ্বারা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের পুলিশকে সতর্ক করতে হবে, তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে আর কি। আমরা তো পৃথিবীর অন্য দেশে এত এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমরা দেখছি না। তা সে ব্যাপারে পুলিশ বলে উন্নত দেশেও এগুলো অনেক বেশি হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশে অন্যান্য দেশেও হয়, কিন্তু আমাদের দেশে যেগুলো হচ্ছে এটা সমস্ত মানুষের ধারণা হয়ে গেছে, এবং সমস্ত মানুষ একটা শঙ্কার মধ্যে দিয়ে থাকে কে কখন এর মধ্যে পড়ে যাবে। তো সেই ব্যাপারে আমার মনে হয় আমাদের পুলিশ বাহিনীকে অনেক সতর্কতার সাথে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। আরেকটা জিনিস স্যার, আপনি নিশ্চয়ই একমত হবেন, বিশেষ করে 1 জুলাইয়ের যে হলি আর্টিজান ট্র্যাজেডি, তারপরে জঙ্গিবাদ একটা যে বড় সমস্যা, সেটা মাথাচাড়া দিয়ে উঠছে, এটা সরকার এখন অনুধাবন করে। এইটা করতে গিয়ে অনেক জঙ্গিদেরকে ধরতে গিয়ে অনেক জঙ্গিকে অভিযান চালানো হচ্ছে, কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত ধরা যাচ্ছে না। পুলিশের ব্যাখ্যা হচ্ছে তারা সশস্ত্র অবস্থায় পুলিশের উপর আক্রমণ করে, ফলে তাদেরকে ওই মুহূর্তে গুলি করা ছাড়া উপায় থাকে না। এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্যারিসেও দেখেছি, আমরা পৃথিবীর ব্রাসেলসেও দেখেছি, এবং সব জায়গায় সব দেশের পুলিশের একই ব্যাখ্যা যে তারা আত্মরক্ষার্থে এটি করেছে। কিন্তু যে কেউ যদি জঙ্গি হয়, তারও তো আত্মরক্ষার অধিকার আছে কিনা, বা তাকে এইভাবে উদ্ধার করাটা কতটুকু বিধিসম্মত, সেটা নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। তার আগে আবার একটা বিরতি নিতে চাই। দর্শক, আবার একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। আপনারা দেখছেন চলতে চলতে, কথা বলছিলাম মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে। স্যার, আমরা বিরতির আগে যেটা বলছিলাম, এই যে জঙ্গি দমনের নামে নিঃসন্দেহে জঙ্গিদের বিচার হওয়া উচিত, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এবং সেটি একটা আন্তর্জাতিক সমস্যা। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি পুলিশ বলি বা র্যাব বলি, তাদের ভিতরে নানা ধরনের পেশাগত প্রতিযোগিতাও নিশ্চয়ই আছে, কিন্তু তারা উদ্ধার করতে গিয়ে বেশিরভাগ সময় বড় জঙ্গিরা মারা যাচ্ছে। এমনকি হলি আর্টিজান হামলার সঙ্গে যাদেরকে মূল প্ল্যানার বলা হচ্ছে, তাদের কাউকেও কিন্তু জীবিত উদ্ধার করা গেল না। ফলে এগুলো কি মানবাধিকার লঙ্ঘন, নাকি এগুলোর ক্ষেত্রে পুলিশের ব্যাখ্যাটাই যথার্থ, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাখ্যাই যথেষ্ট, যে তারা কোমরে বেল্ট বেঁধে সেগুলো নিয়ে আসে, ফলে তাদেরকে গুলি করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না? না, যদি প্রথম কথা হচ্ছে জঙ্গিবাদ যেটা, এটা একটা সারা বিশ্বব্যাপী একটা খুব বড় সমস্যা। তো এখন আমাদের বক্তব্য হচ্ছে যে এটাকে আমাদের বন্ধ করতে হবে, এবং বন্ধ করতে হলে সেটার জন্য অন্যর কারণ মানবাধিকার লঙ্ঘন করে এটাকে লঙ্ঘন করা যাবে না, এটাকে বন্ধ করতে হবে, এটা আমাদের প্রথম বিষয়। আমরা কিন্তু একটা জিনিসকে দেখতে হবে যে হলি আর্টিজানে ওরা যে অন্যায়টা করেছে, ওরা কিন্তু মানবাধিকারের সবচেয়ে বড় অপরাধটা তারাই করেছে, ওই জঙ্গিরাই করেছে। কতগুলো নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। এটা আমার বিশ্বাস যে পুলিশও চেষ্টা করে ওদেরকে জীবিত অবস্থায় ধরে নিয়ে এসছে, যাতে তাদের কাছে কিছু তথ্য বের করা যায়, কিন্তু সেটা পুলিশ করে উঠতে পারেনি। অপারেশনটা এইভাবে হয়েছিল। তো কারণ ওরা এই একটা বিষয় হয়েছে, কারণ জঙ্গিরা তারা মৃত্যুটাকেও তারা মনে করে, তারা এটাকে স্বাগত জানায়। তো যে বাঁচলে আমাদের একটা পুলিশের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় আপনি সন্তুষ্ট? না, আমি সন্তুষ্ট না, আমার সন্তুষ্টর কথা না। আমার কথাটা হচ্ছে যে পুলিশের ব্যাখ্যাটাই সন্তুষ্ট না। আমি বললাম যে তার মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, তো ও যে মানবাধিকার লঙ্ঘন করছে, এটাও তো আমাদের কনসিডারেশন নিতে হবে। আপনার তো নিশ্চয়ই লিমনের ঘটনা নিশ্চয়ই আপনার মনে আছে, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার ঘটনা মনে আছে, ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তার ঘটনা মনে আছে। এরা কিন্তু কেউ একেবারে পিছিয়ে পড়া মানুষ না, এরা সমাজের জানাশোনা মানুষ, শিক্ষিত বা উঠতি শিক্ষার্থী, তাদেরও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। এগুলো নিয়ে আপনারা যখন কথা বলেন, কোথাও ছুটে যান,
তখন সাধারণ মানুষ অনেকেই মনে করে যে এটা এই পর্যন্তই। আপনি আসলে কতটা স্বাধীনভাবে আপনার কমিশন এখন কাজ করতে না, পারেন? এ ব্যাপারে আমি বলবো, যেমন ধরেন একটা ঘটনা বললেন, আপনি যেমন লিমনের ঘটনা বললেন, বা সেদিন দেখেন খাদিজা, সিলেটের খাদিজার বা তনু হত্যার কথা যদি তনু বলেন। হত্যার কথা বলেন। আমরা যেটা চেষ্টা করছি এটা হচ্ছে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা আইনজীবী নিয়োগ করছি মানবাধিকার কমিশন থেকে, প্যানেল লয়ার সৃষ্টি করছি। আমরা এই মাসে আমরা এটা অ্যাপ্রুভ করব। এবং আমরা কিন্তু আইনটাকে এইভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি। আমরা বিজ্ঞ লোকদের সাথে আলাপ করেছি, খুব বড় বড় লোকদের সাথে আমরা আলাপ করেছি যারা আইন বিশেষজ্ঞ, যে বর্তমান যে আইনটা আছে সেই আইনটাকে আমরা কতটা শক্তভাবে প্রয়োগ করতে পারি, পুলিশের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যেটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের নামে আমরা করেছি। আমরা কিন্তু ওইখান থেকে ওসিকে নিয়ে এসেছি, ডেকে নিয়ে এসেছি আমাদের এখানে হিয়ারিংয়ের সময়। এরপর যখন হাইকোর্ট বিষয়টা টেক আপ পূজা ধর্ষণের ঘটনাটা নিশ্চয়ই আপনার মনে আছে। এই ধরনের সামাজিক অপরাধ যেগুলো বাড়ছে, যে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কাউকে পায়ে পথে বাতাস দিয়ে হত্যা করা হচ্ছে, ফলে এক ধরনের সামাজিক অপরাধও কিন্তু বাড়ছে। ফলে আপনি ঘটনা ঘটার পরে একটা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এগুলোর প্রতিকারের জন্য প্রতিকারের জন্য প্রতিকারের জন্য আমরা যে শিশুদের ভরে যেটা বললেন, শিশুদের ভরে আমরা সেদিন যেটা দেখলাম, আমি সেখানে উপস্থিত ছিলাম, যে এবছরে প্রায় গত বছরের চেয়ে একটু কম হলে এবছর প্রায় 1600 শিশুর উপরে বিভিন্ন ধরনের নির্যাতন, হত্যা থেকে শুরু করে হত্যা, ধর্ষণ, ইভেন আত্মহত্যা পর্যন্ত শিশুরা করেছে। শিশুদেরও তো একটা আত্মসম্মান বোধ আছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এই জন্য আমাদের একটা প্রচণ্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। আমরা কিন্তু শিশুদের উপরে অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি। রাজনৈতিক চাপ কেমন অনুভব করতে হয়? ধরেন কারো বিরুদ্ধে তদন্ত করতে গেলেন, তিনি খুব প্রভাবশালী, সচরাচর তাই হয়, কারণ অপরাধীরা তো প্রভাবশালী হয়। সেক্ষেত্রে নানা জায়গা থেকে ফোন, আমরা কিন্তু কোনো প্রভাবশালীর কাছে মাথা নত করিনি, কিন্তু তার মানে চাপ আসে আমাদের কাছে। আমরা কোনো প্রভাবশালীর কাছে মাথা নত করিনি, এবং যার ফলে প্রভাবশালী যারা, তারাও বুঝতে পারছে যে মানবাধিকার কমিশনের কোনো লাভ হবে না। মানবাধিকার কমিশন তার দায়িত্বটা সারা পালন করে যাবে। যেমন আমাদের একটা যদি ধরেন নাসিরনগরের ঘটনা দেখেন, প্রথমে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে অ্যাকসেপ্ট করেনি, পরবর্তীকালে কিন্তু আমরা কিন্তু এটার উপরে রিজিট ছিলাম। তো এই যে এই বিষয়গুলো কিন্তু ব্যক্তি স্বার্থের জন্য এটা হয়েছে। হয়তো তার পিছনে কিছু লোক আছে, কখনো রাজনৈতিক সমর্থন পায়, তার পিছনে কিছু লোক আছে যারা খুবই ক্ষমতা সম্পন্ন, প্রভাবশালী, রাজনৈতিক দিক থেকে, আর্থিক দিক থেকে, বিভিন্নভাবে সামাজিক দিক থেকে তারা খুব ক্ষমতাশালী হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় মদদে কিন্তু সেগুলো হয় না। দলের নেতাকর্মীদের উপর যেটি হয়, আমরা সবসময় দেখছি যে রাজনৈতিক মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের সময় শুধু আওয়ামী লীগের মামলাগুলো প্রত্যাহার হয়, বিএনপিরগুলো হয় না, বিএনপির সময় একই রকম ঘটনা। এগুলো তো এক ধরনের রাষ্ট্রীয় মদদেই হয়। বা বিএনপির যে অনেক সংখ্যক নেতাকর্মী তারা দাবি করেন তারা গুম হয়েছেন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইলিয়াস আলীর কথা আমরা বলতে পারি, সেগুলো তো রাষ্ট্রীয় মদদেই কখনো কখনো হয় না। আমাদের কাছে এই জাতীয় ঘটনা যেগুলো আসে, যারা পলিটিক্যাল এলিমেন্ট, যেমন সালাউদ্দিনের উপরে, সালাউদ্দিন স্ত্রী আমাদের কাছে এসেছিলেন সালাউদ্দিন সাহেবের ব্যাপারে, তো তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এটাকে রাষ্ট্রকে বলেছি। আমাদের তো হচ্ছে যে আমরা তো নিজেরা খুঁজে বের করতে পারি না, আমরা আমাদের প্রাইমারি একটা তদন্ত করে আমরা একটা রিপোর্ট দিতে পারি, রাষ্ট্রকে বলতে পারি। সেই জন্য আমাদের পক্ষে যেটা করার সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। সেটা আমরা কিন্তু কে কোন দল করে সেটা আমাদের বড় কথা না। একই দলের লোক হয়তো বিএনপির লোককে সরকারি দল করছে, অথবা সরকারি দলের ভিতরে এক গ্রুপ আরেক গ্রুপকে করছে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকে আমরা প্রতিবাদ করি। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করতে হচ্ছে, দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।